সময় আপনারা মিললে গিয়ে 427 জন লোক মরে যাইতে পারলেন, আর আপনাকে নেত্রী যে মাথার তাজ এবং যে আপনাকে মর্যাদা দিছে বাংলাদেশের রাজনৈতিক, আপনার কি অস্তিত্ব থাকতো? আমি একটা কথা বলি, বেগম খালেদা জিয়া বাংলাদেশের তার জন্য একটা লোক জীবন দেন নাই। এখানে আপনি একটু বাস্তবতা থেকে আপনাকে আসতে হবে। আপনার স্পষ্ট মনে আছে বেগম খালেদা জিয়াকে যেদিন জেলে নিয়ে যাওয়া হয়, খালেদা জিয়া স্টেট বলেছে, আমার জন্য বাংলাদেশের মানুষ 1 সেকেন্ডের জন্য কোনো কষ্ট পাবে আমি চাই না, তোমার একটু মুভমেন্ট। ও গপ্প কেন গপ্প তো বলবি, আপনার ভালোবাসা কই? ওনার ভালোবাসা তাই আমার কবিয়তে নাম হবে। আমাদের এই যে আপনার ভালোবাসা কই? এই যে 1,60,000 এই মামলা, এই প্রায় 60 লাখ লোক আসামি, এগুলি কেমনি হয়েছে? আমাদেরকে কি আওয়ামী লীগ ভালোবাসি এগুলি দিছে? ভালোবাসে না তো আওয়ামী লীগ আপনাকে দমনের লেগে মামলা যেমন দমনে তো আবার আপনাদের সরকার, আবার একটা ফেসিস সরকার, একটা গণতান্ত্রিক, আজকে শুনেন, এবং আপনাদের মামলা করছেন কেউ গ্রেফতার করতে পারতেছেন না। এখানে আসিফ নজরুল ডায়লগ দেয় কি, তদন্ত করবে তারপরে দেখবে। আপনাদের মতো যারা আপনি মাঠে নামছেন, গ্রেফতার কেন করেন না? আপনাদের ভূমিকা কি? না 15 বছর আপনারা যে হামলা মামলায় নির্যাতিত হলেন, এখন মাঠে নেমে বলেন না কেন এদেরকে গ্রেফতার করেন না কেন? প্রতিনিয়ত বলছি মাঠে নামেন। এবং আমরা দেখেন সুনির্দিষ্টভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা আন্তর্জাতিক ট্রাইব্যুনালের পক্ষ থেকে মামলা করা হয়েছে, কিন্তু সরকারের ভূমিকা কি? আপনাদের মতো যারা কালকে নামেন মাঠে, না বলেন এই যে গ্রেফতার করেন সবাইকে, তারা কেন চাপ সৃষ্টি করেন না? অপারেশন ডেভিল হান্ট এই সরকার করছে, কালকে নামেন না মাঠে, যে এই ডেভিল হান্টে যদি আপনারা কাজ করতেন তাহলে আমার এই ছাত্রটা এই সোহাগ মারা যায় না। অবশ্যই নামেন না কেন? ঘরে বসে আর বিএনপি মহাপুরুষ হয়ে গেছে। বিএনপি যদি কাল রাস্তা নামে, যে আমি তো আপনার সাথে আছি, আমাদের নেতৃত্ব খালেদা জিয়াকে একটা মিথ্যা বানোয়াট মামলায় আপনি 6.5 বছর, এই যে মিথ্যা মামলায় বানোয়াট মামলা আটকে যে করছিলেন কি আপনারা, তার জন্য এখন আপনারা না, আমি একটু আপনাদেরকে বলি, আদালত আমরা মানুষের শেষ, আরে আদালতটা নেই এই জায়গাটা কোন আপনি? না আমি তো করেছি, আমি তো সর্বোচ্চ চেষ্টা করেছি। কি করছেন? আমি তো সর্বোচ্চ চেষ্টা করেছি। খালেদা জিয়া একজন আপসী নেত্রী। না আমি বলি, আমরাও তার এখন আমি শুনেন, আমি মইনুল হোসেন রোড দিয়া রাখেন, মইনুল হোসেন রোড দিয়া তারা যখন বাইর করে দেয়, যেই আপনারা না এখন বিএনপির মত একটা, আরে রাখেন আপনি কথা শেষ করতে দেন। আজকে আপনি ছান নাই, আপনি আমারে বলেন অস্ত্রধারীর সাথে আপনারা 427 জন লোক নাকি মারা গেছে জুলাই আন্দোলনে। হ্যাঁ আপনাদের আমি তো সেটা চ্যালেঞ্জ করি, মারা গেছে। হ্যাঁ তো মইনুল হোসেন রোড দিয়ে যখন খালেদা জিয়া বাইর করে দেয়, একটা লোক তো মারা যায় নাই, মারা যায় না। আমি বলি ওই দিন একটা লোক রাস্তায়, এটা কি বলে, এটা কি কোন প্রতিবাদও করেন নাই, আমি নিজে আমরা ওই আমার স্পষ্ট মনে আছে যে এই দিন বেগম খালেদা জিয়াকে বাসা থেকে উচ্ছেদ করে, আমরা প্রায় 2-3 হাজার লোক আমরা ওই যে জাহাঙ্গীর গেটে আমরা অবস্থান করেছিলাম। আর্মি এসে বলছে এখানে কেউ থাকতে পারবে না। কোন জাহাঙ্গীর গেটে? এইটা আমরা ভিডিও ফুটেজ দেখছি নাকি? তা কেন হবে? চাঁদাবাজি করছে, তারপর দল থেকে বহিষ্কার করতেছে, তাইলে তারা যে চাঁদাবাজি করে এখানে জোরালো হইবে। এখানে রাজাকি ভাইয়ের সাথে আমি একটু বলেন রাজাকি ভাই, না আপনি যে কথাটা বললেন, না আমি তো করিনি, না আমি আপনি যে কথাটা বললেন, আপনাদের স্টেটমেন্ট বলছি। রাজাকি ভাই, মানুষ একটা লোক দায়িত্বে আছে, যারা সব লোক তো আপনার সমান না, দায়িত্ব যাদেরকে আমরা যদি যেমন আপনি যে প্রফেশনে আছেন, সব আপনাদের মধ্যে তো মাঝে মাঝে দেখি বুয়া উকিল ধরা পড়ে, অর্থাৎ এটা আপনার প্রফেশনের দোষ। না এটা হলো ওই লোকের চারিত্রিক দোষ। আমি ওটা বলি নাই। আপনি যখন বিএনপি থেকে বহিষ্কার করেন, সেই লোকটা তো বিএনপি লিস্টে আছে। কে? যাকেই বহিষ্কার করেন, আপনি তো গয়রাহ বহিষ্কার করতে পারবেন না, সব তো আপনার না। আপনি তো বহিষ্কার করবেন যে আপনার দলের পদ হোল্ড করে। নিশ্চয়ই না, পদ হোল্ড করে সবাই কিন্তু পদ হোল্ড করে না। তা নাহলে আপনি আন্দাজে বিএনপির কই বহিষ্কার করবেন কেন? আমরা দলের মধ্যে যে আপনি একটা লোক গয়রা হলে কি বলতে পারবেন আমি বিএনপিকে বহিষ্কার করব? একটা কার্যকরী কমিটি, একটা সাধারণ সমর্থক কিন্তু একটা জিনিস। আপনি যারা বিএনপি করে, আমি সমর্থক তো বহিষ্কার করতে পারবেন না। প্রাথমিক পর্যায়ে আমি কিন্তু এই দলের সমর্থক। না আপনি সমর্থক কি বহিষ্কার করতে পারবেন? কে? আমার যদি একটা সমর্থক বহিষ্কার করে কেমনে? তাহলে তুমি 18 কোটি লোক আমাকে যদি ওই যে কথাটি বলেছে, সে আমার সাথে সম্পৃক্ততা ছিল, সে কর্মসূচি বলি আপনাকে শুনেন, এই বাংলাদেশে আমি করি, বাংলাদেশে প্রায় 12.5, ঠিক আছে আপনি বললেন, আমি একটু বললেনই 12 কোটি 50 লাখ ভোটার। আপনি যখন বলবেন সব লোক কি বিএনপি করে? না আমাকে কি বিএনপি বলতে পারবে রাজ্জাকি সাহেবরে বহিষ্কার করবে? না আপনি তো দল করেন না, আপনি কেন মানে কেন বলবে? সেটাই তো বলতেছি, কথাটা বুঝেন নাই কেন? যখন কথা উঠতেছে যে অমুক ওই জায়গায় চাঁদাবাজি করে, আপনি তাকে বললেন যে হ্যাঁ চাঁদাবাজি করছে, সেখানে তাকে বহিষ্কার করে দিলাম, তাহলে আপনি স্বীকার করলেন, এডমিট করলেন যে আপনার লোক চাঁদাবাজি করছে। আমি সেটা বলতেছি, ঠিক আছে, হ্যাঁ, তাহলে আপনি বহিষ্কার করবেন কেন?
গেল এক। না অপরাধ করলে আপনি আমার সংগঠন কথা তো সেটাই। না না রাজাকি ভাই, আমি তো কথা সেটাই বলতেছি। আমি একটু বলি। আচ্ছা একজনের নামে আপনার এই ফাউন্ডেশন, আপনার একটা বাংলা ফাউন্ডেশন আছে, আপনার এইটার মধ্যে নিশ্চয়ই তো একটা নিয়ম নীতি আছে যে আমার গঠনতন্ত্র মানতে হবে, আর সমাজের পরিপন্থী কাজ করা যাবে না, দলীয় শৃঙ্খলা না ভঙ্গ করা যাবে না, ভঙ্গ করলে তো করতেই পারে, সংগঠনকে বিতর্কিত করা যাবে না। এখন এই ঘটনায় যদি আমি কারো কাছে, কেউ আমার সমর্থক, কেউ আমার দল করে, কেউ যদি এই অভিযোগে অভিযুক্ত হয়, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার রাইট তো তার আছে সংবিধান ভাবে। সেটা তো যে আমার সাথে কাগজে কলমে ইনভলভ থাকবে আমার প্রতিষ্ঠানে, যে আমার প্রতিষ্ঠানে কোনোভাবে ইনভলভ না, জি আপনি আগান, হ্যাঁ বুঝতে পারছি, এটা ক্লিয়ার। আপনাদের এই বহিষ্কার দিয়ে প্রমাণ করে যে চাঁদাবাজিটা আপনাদের লোকেরা করছে, আমি সেটা বলছি। জি সরকারের দায় দিচ্ছি কোনটা? এই যে ফখরুল ইসলাম আলমগীর সাহেব একটা কথা বলছে কিন্তু, যে নির্বাচন যত দ্রুত দেরি হবে তত এই ঘটনাগুলা ঘটবে, অস্থিরতা, নির্বাচন দেরি হলে নির্বাচনের জন্য কিন্তু একটা বর্ডারলাইন দেওয়া হয়েছে অলরেডি ফেব্রুয়ারি মোটামুটি, এবং এইটা তাদের দলের টপের সাথে সিদ্ধান্ত নিয়ে। তো এই যে ঘটনা, এটা কি নির্বাচন আগানোর জন্য কোনো বার্তা কিনা? কারণ এই ঘটনার পরে স্টেটমেন্টগুলো আসতেছে নির্বাচন যত দ্রুত হবে তত ভালো, তো নির্বাচন ফেব্রুয়ারি পর্যন্ত, নির্বাচন পিছনের জন্য এই ধরনের ঘটনাগুলো ঘটছে। মানে আমি পিছানোর জন্য বলছি না তো, নির্বাচন তো উল্টা, যে নির্বাচন তো ফেব্রুয়ারিতে ফিক্সড হইলো, হ্যাঁ তারপরে না না আপনি কিভাবে বললেন? এখানে বলা হচ্ছে যদি প্রয়োজনীয় সংস্কার, না না আপনি লেটেস্টে আসেন, ওইটা পরে একদম এইটা তো যদি শেষ করতে দিবেন তো। বলা হয়েছিল প্রথম কথা ছিল ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, তার সাথে হলো ডেভেলপমেন্টটা চায়, সংস্কার, বিচার, জুলাই সনদ, এগুলো একটা ডেভেলপমেন্ট কতটুকু হইল। সম্প্রতি প্রধান উপদেষ্টা বলছে কি যে ডিসেম্বরের মধ্যে সমস্ত প্রশাসনের লোককে প্রস্তুত হইতে বলছে যাতে ফেব্রুয়ারিতে নির্বাচনটা করা যায়। তাহলে তো পরিষ্কার লন্ডনের সিদ্ধান্ত ফেব্রুয়ারিতে হবে, লেটেস্ট প্রধান উপদেষ্টা বলল সিদ্ধান্ত। তারপরে যদি এই কথা আসে এই ঘটনাটার পর যে যত নির্বাচন দেরি হবে তত অস্থিরতা হবে, মানে এই কথাটা কেন আসলো? ফিক্সড হয়ে গেল তো, মানে কেন আসলো আপনার কি মনে হয়? মানে আমি বলতে চাইছি কি তার চেয়ে তার নির্বাচন আগাইতে চাচ্ছি, কথার কথা যে ফেব্রুয়ারিতে তো ফিক্সড হয়ে গেল, তাহলে ফেব্রুয়ারি পর্যন্ত কি আরো ঘটতে থাকবে? স্টেটমেন্টের সাথে আমি মিলাচ্ছি। আপনি কেন বলছেন? এটা তো রাজনৈতিক বক্তব্য, যে এটি তো স্বীকার করতে হবে যে এই সরকারের সবচেয়ে দুর্বলতম সরকারের একটি, বলতেছি তো সেখানে আসতেছি, এবং সেখানে সেজন্য যদি আমি বলি, আমি বিএনপির নেতা, আমি যদি বলি যে এই সরকারের দায়িত্ব আছে, নির্বাচন হলে একটা নির্বাচিত সরকার আসলে এই ধরনের ঘটনা কম ঘটবে না, তাহলে হ্যাঁ নির্বাচিত সরকার আসলে মানে সমস্যা কোথায়? কিন্তু দেরি হলে, আমি ফেব্রুয়ারি ফিক্সড হওয়ার পর তো আর এই কথা চলে না, এক নম্বর। দুই নম্বর, সরকারের ব্যর্থতাটা কোথায়? এই সরকার কিন্তু অপারেশন ডেভিল হান্ট শুরু করছিল এই সরকার। তাহলে কি অশ্বডিম্ব হয়েছে? ডেভিল এখনো চলমান। এটাই তো বলতেছি, ডেভিল হান্ট হইলো কবে? সম্ভবত ফেব্রুয়ারিতে। সেই না আরো পরে গাজীপুরে যখন গাজীপুরের একটি ঘটনা ঘটে, ওই ঘটনার পরে ডেভিল হান্ট হইল, আমি যতটুকু জানি ফেব্রুয়ারি মাসে 2000 এই বছরের ফেব্রুয়ারি থেকে, এটা তারিখ। সেই ডেভিল হান্ট হওয়ার পর আপনি ডেভিল হান্ট দিয়ে কি ধরবেন? এখন পর্যন্ত কিন্তু সেটা চলমান। যদি চলমান থাকে, আজকে আবার ঘোষণা, আমি কিন্তু দুইটা সাইড বললাম, একটা বললাম বিএনপির সাইড, এখন সরকারের সাইডটা বলতেছি। আপনি যে ডেভিল হান্টটা করলেন, এই এখনো চলমান, আপনি কি ডেভিল হান্ট করছেন? ডেভিল যদি হান্ট করেন তাহলে এরকম ঘটনাগুলো ঘটতেছে কিভাবে? ডেভিল হান্ট করবেন, আপনি তো কোনো দল দেখবেন না, আপনি কোনো দল মত কিচ্ছু মানে কে কোন দল করে, বিএনপিও তো বলতেছে তারা দল দেখবে না। আপনি ডেভিল হান্ট দিয়ে কি করলেন? নাম্বার 1। নাম্বার 2, আপনার ডেভিল হান্টের ভিকটিম যদি ধরেন, এই দেশে 18 কোটি লোক কিন্তু গত 15 বছর যাবৎ ভিকটিম হয়েছে। কিভাবে? তারা ভোট দিতে পারে নাই। ভোট দিছে কারা? বাংলাদেশে গত নির্বাচনকালে ভোট দিছে কারা বলি? 64 জন ডিসি, 64 জন এসপি, আর 400 কতজন ওসি, তারপরে প্রধান নির্বাচন কমিশন বা নির্বাচন কমিশন, পুলিশের আইজিপি, এইরকম কিছু লোকে। আমার মনে হয় আমি একটু বিরতি নিয়ে, সন্ত্রাসী বিভিন্ন ঘটনায়
বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের জড়িত থাকার, সম্পৃক্ততা থাকার অভিযোগ এসছে, দল থেকে বহিষ্কার করা হচ্ছে, নানা ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানানো হচ্ছে তাদেরকে গ্রেপ্তার করুন, শাস্তির আওতায় আনুন। কিন্তু তারপরও আমরা যদি দেখি এ পর্যন্ত প্রচুর বহিষ্কারের ঘটনা ঘটেছে। তো তারপরও কেন দলীয় নেতাকর্মীদের এই অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততা কমানো যাচ্ছে না? আপনি প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, প্রশিক্ষণে কোনো ঘাটতি আছে কিনা আপনাদের, বা কোনো ত্রুটি আছে কিনা? এটা প্রশিক্ষণে কোনো ঘাটতি আছে বলে আমরা মনে করি না। আপনাকে একটা জিনিস লক্ষ্য করতে হবে যে এই সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশের যে কোনো আইনশৃঙ্খলা রক্ষার জন্য মূল উপাদান হলো পুলিশ। সে পুলিশের নৈতিক মনোবল কিন্তু ভেঙে গেছে, পুলিশ নাই। তারপরও বাংলাদেশটা যেভাবে এগিয়ে যাচ্ছে, আপনি এটা ক্রেডিটটা কাকে দেবেন? এটা ক্রেডিটটা যদি আপনাকে নিরপেক্ষ নির্মোহ বলেন, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দিতে হবে। কেন দিতে হবে? আপনি দেখেন, স্পষ্ট মনে আপনি দেখেন, আওয়ামী লীগ আপনার নিশ্চয় মনে আছে তোফায়েল আহমেদ সাহেবের বক্তব্যটা আপনি একটু স্মরণ করেন। আমরা তো এখন ভুলে যাই, কারণ বাঙালির মন কেন বলেছে আওয়ামী লীগ যেদিন ক্ষমতাচ্যুত হবে 1 রাত্রি 5 লাখ লোক মারা যাবে। হ্যাঁ, বলেছিল না? আপনি 3 দিন দেশে গভর্নমেন্ট ছিল না, একটা ঘটনা ঘটেছে, একটা লোক মারা গেছে। না, তাহলে মারতো কারা? হ্যাঁ, এই যে প্রতিহিংসা পরাজয়। না, মারতো কারা? মানে আপনারা মারতেন, আপনারা মারেন। স্বাভাবিক, এটা উচিত ছিল। মানে আপনারা মারেন নাই? হ্যাঁ, মারি নাই আমরা। মানে তোফায়েল ডাউট করছে যে আপনারা মারবেন, স্বাভাবিক। তারা বিএনপির উপর, শুনেন, যে বিএনপির উপর যে অত্যাচার নির্যাতন তারা করেছিল, রেজাল্টটা কি হওয়া উচিত ছিল? আজকে দেখেন আমাদের নেত্রী খালেদা জিয়াকে একটা মিথ্যা বানোয়াট মামলায় আপনি 6.5 বছর, এই যে মিথ্যা মামলায় বানোয়াট মামলা আটকে যে করছিলেন কি আপনারা? তার জন্য এখন আপনারা না, আমি একটু আপনাদেরকে বলি, আদালত, আমরা মানুষের শেষ, আরে আদালতটা নেই, এই জায়গাটা কোন আপনি? না, আমি তো করেছি, আমি তো সর্বোচ্চ চেষ্টা করেছি। কি করছেন? আমি তো সর্বোচ্চ চেষ্টা করেছি। খালেদা জিয়া একজন আপসী নেত্রী। না, আমি বলি, আমরাও তার এখন আমি শুনেন, আমি মইনুল হোসেন রোড দিয়ে তারা যখন বাইর করে দেয়, যেই আপনারা না এখন বিএনপির মতো একটা, আরে রাখেন, আপনি কথা শেষ করতেন, আজকে আপনার সান নাই, আপনি আমারে বলেন অস্ত্রধারীর সাথে আপনারা 427 জন লোক নাকি মারা গেছে জুলাই আন্দোলনে। হ্যাঁ, আপনাদের আমি তো সেটা চ্যালেঞ্জ করি, মারা গেছে। হ্যাঁ, তো মইনুল হোসেন রোড দিয়ে যখন খালেদা জিয়া বাইর করে দেয়, একটা লোক তো মারা যায় নাই। মারা যায় না। আমি বলি ওই দিন একটা লোক রাস্তায়, এটা কি বলে, এটা কি কোনো প্রতিবাদ করেন নাই, আমি নিজে, আমরা ওই আমার স্পষ্ট মনে আছে যে এই দিন বেগম খালেদা জিয়াকে বাসা থেকে উচ্ছেদ করে, আমরা প্রায় 2-3 হাজার লোক আমরা ওই যে জাহাঙ্গীর গেটে আমরা অবস্থান করেছিলাম। আর্মি এসে বলছে এখানে কেউ থাকতে পারবে না। কোন জাহাঙ্গীর গেটে? এই আমরা ভিডিও ফুটেজ দেখছি নাকি? আরে আমরা ছিলাম তো, আমরা দেখেছি তো সেটা। কিন্তু বাংলাদেশ, আপনাকে একটা কথা, আপনি সরবেন না, 2 জন মারা যাবে। না, আপনার কথা তাইলে না, আমি বুঝবো যে একটু আপনি আমাকে বলতে দেন। আপনি কি বলতে দেন? না, আমি তো আপনার বিরুদ্ধে বলতেছি না। আপনি যদি শেখ হাসিনার মতো কথা বলেন, না, আমার এখানে হবে না। আমার এটা একটা আপসীন নেত্রী যে নাকি দেশ ছাড়ে না। আমি বলি, এখন যদি আপনার করতে পারেন না, দেশের জন্য কি করবেন? আজকে বাংলাদেশে এই অবস্থা কি হয়েছে? আন্দোলন অর্থ কি? একটা যখন সরকার যখন ফেসিস্ট হয়, স্বৈরাচার হয়, আপনি একটা নিরস্ত্র লোক কি করবেন? তার বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন। এবং আমি বলি, এই যে জুলাই মিছিল তো করা যেত অবশ্যই। আমরা ছাত্ররা, আমি একটু বলি, শোনেন, এই আন্দোলন অর্থ কি? আজকে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, একটা সরকারকে হয়তো এই যে যেটা সর্বশেষ হয়েছে গণ অভ্যুত্থান পালিয়ে গেছে, আর নয় গণতান্ত্রিক ব্যবস্থায় কাজটা কি? সরকারকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া, যে কাজটি বিএনপি অত্যন্ত চমৎকার ভাবে করেছে। যে আওয়ামী লীগের কোনো জনসমর্থন ছিল না। আমরা 3টা নির্বাচন করেছি, একটা করেছে বিনা প্রতিনিধিত্বে, একটা রাত্রে, আরেকটা আমরা তোমরা। এর চেয়ে বিএনপির সফলতা আপনি আর কি দেখতে? সবাই বলে ছাত্রদের কেউ নাই, কিচ্ছু নাই, আগা নাই, মাথা নাই, কিচ্ছু নাই, আনরেজিস্টার্ড। না, একাকি ছাত্ররা করেছে, করে নাই, আমি তা বলতেছি না। ওই সময় আপনারা মিললে গিয়ে 427 জন লোক মরে যাইতে পারলেন। আর আপনাকেও নেত্রী যে মাথার তাজ, এবং যে আপনাকে মর্যাদা দিছে বাংলাদেশের রাজনৈতিক, আপনার কি অস্তিত্ব থাকতো? আমি একটা কথা বলি, বেগম খালেদা জিয়া বাংলাদেশের জীবন দেন নাই। এখানে আপনি একটু বাস্তবতা থেকে আপনাকে আসতে হবে। আপনার স্পষ্ট মনে আছে বেগম খালেদা জিয়াকে যেদিন জেলে নিয়ে যাওয়া হয়, খালেদা জিয়া স্টেট বলেছে, আমার জন্য বাংলাদেশের মানুষ 1 সেকেন্ডের জন্য কোনো কষ্ট পাবো আমি চাই না, তোমরা একটু মোমেন্ট। ও গপ্প কেন? গপ্প বলবি, আপনার ভালোবাসা কই? ওনার ভালোবাসা আমাদের এই যে আপনার ভালোবাসা, এই যে 1,60,000 মামলা,
এই প্রায় 60 লাখ লোক আসামি, এগুলি কেমনি হয়েছে? আমাদেরকে কেউ আওয়ামী লীগ ভালোবেসে এগুলি দিছে? ভালোবেসে না তো, আওয়ামী লীগ আপনাকে দমনের লেগে মামলা এবং আপনাদের মামলা করছেন, কেউ গ্রেফতার করতে পারতেছেন না। এখানে আসিফ নজরুল ডায়লগ দেয় কি, তদন্ত করবে তারপরে দেখবে। আপনাদের মতো যারা আপনি মাঠে নামছেন, গ্রেফতার কেন করেন না? আপনাদের ভূমিকা কি? না 15 বছর আপনারা যে হামলা মামলায় নির্যাতিত হলেন, এখন মাঠে নেমে বলেন না কেন গ্রেফতার করেন না কেন? প্রতিনিয়ত বলছি মাঠে নামেন। এবং আমরা দেখেন সুনির্দিষ্টভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা আন্তর্জাতিক ট্রাইব্যুনালের পক্ষ থেকে মামলা করা হয়েছে, কিন্তু সরকারের ভূমিকা কি? আপনাদের মতো যারা কালকে নামেন মাঠে, বলেন এই যে গ্রেফতার করেন সবাইকে, তারা কেন চাপ সৃষ্টি করেন না? অপারেশন ডেভিল হান্ট এই সরকার করছে, কালকে নামেন না মাঠে, যে এই ডেভিল হান্টে যদি আপনারা কাজ করতেন তাহলে আমার এই ছাত্রটা এই সোহাগ মারা যায় না। অবশ্যই নামেন না কেন? ঘরে বসে বিএনপি মহাপুরুষ হয়ে গেছে। বিএনপি যদি কাল রাস্তা নামে, আমি তো আপনার সাথে আছি, বললাম তো আমার তো ইউনূস সরকারের দরকার নাই, ইউনূস সরকারকে ডিস্টার্ব করতে চায়। আমার ইউনূস সরকারের সাথে আমার প্রেম নাই, আমি চাই দেশ। দেশে একটা লোক বিনা বিচারে মারা যাবে না, একটা লোকের গায়ে পাথর পড়বে না। কালকে নামেন আপনার কি করছেন, কৈফিয়ত চান। আমার মনে হয় আবার একটু আমরা ওই সাবজেক্টে একটু থাকি, প্রশিক্ষণ বিষয়ে কথা বলতেছিলাম। না আজকে দেখেন এই যে বিএনপির বিরুদ্ধে একটা ন্যারেটিভ দাঁড়া করানো চাচ্ছে, বিএনপি শুধু ইলেকশন চায়, হ্যাঁ বিএনপি মানে সংস্কার চায় না। আপনি দেখেন আমরাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে প্রশিক্ষণ কমিটি, জাতীয় প্রশিক্ষণ কমিটি, আমি সেটার মেম্বার সেক্রেটারি ডক্টর মঈন খান এর কনভেনার। আমরা বাংলাদেশে এখন পর্যন্ত 64টা জেলার মধ্যে প্রায় আমরা 32টা জেলায় এর মধ্যে সেমিনার করেছি। আমরা মানুষকে বুঝিয়েছি আমরা কিভাবে, এবং এক একটা সেমিনারে আপনার তো কোনো রেজাল্ট নাই। অবশ্যই রেজাল্ট আছে। কোথায় রেজাল্ট? অবশ্যই রেজাল্ট আছে। আজকে যে সংস্কার প্রস্তাবগুলো জাতীয় ঐক্যমত্য কমিশনে আলোচিত হচ্ছে, বিএনপি সেই রাষ্ট্রনায়কদের 31 দফার 80% প্রস্তাব এখানে অনুমোদিত হচ্ছে। এটা হচ্ছে না মানে এটা কি? আমি একটু প্রশিক্ষণ বিষয়ে আপনার কথা শুনে আমি একটু যাব অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকের কাছে। প্রশিক্ষণে কোনো ঘাটতি আছে না? কোনো ঘাটতি নেই, বরং আপনার দেখা যায় বিএনপির মতো একটি বিশাল রাজনৈতিক দল এখানে, আওয়ামী লীগ আরেকটি কাজ করেছে। আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, মানুষ কিন্তু যে কোনো দ্বারা সংক্রামিত, এরকম একটা আমাদের আছে। আওয়ামী লীগ 15 বছরে বাংলাদেশে দুর্নীতির মাধ্যমে মানুষের মনে যে একটা আকাঙ্ক্ষা তৈরি করেছে, যে মনে করেছে যে অর্থ, আওয়ামী লীগের যে লোকের বাসায় পাতিল চলতো না, আপনি দেখেন 5 তলা বিল্ডিং, এটা সাধারণ তার পাশের যে প্রতিবেশী তার মধ্যে কিন্তু এফেক্ট করেছে। আজকে দেখবেন সব জায়গায় একটা খাই নট অনলি পলিটিক্যাল পার্টি না, সবাই মানে প্রশাসন থেকে শুরু মনে করে যে এইটা একটা সুযোগ যে আমরা ইনকাম কিভাবে করি। এই সুযোগ আপনারাও নিচ্ছেন। আওয়ামী লীগ যে অ্যাপার্টমেন্ট কিনছে সেটা দেখে কি আপনারা আমরা করতেছি না, আমি বলছি অনেকের মাঝে এই ধরনের টেন্ডেন্সি। কিনতে পারলে ভালো, কিন্তু ওই যে সামগ্রিকভাবে এটা হচ্ছে। আপনি আওয়ামী লীগের আপনি দেখেন, আপনি নিশ্চয়ই গ্রামগঞ্জে যান, যে ছেলেটার বাসায় পাতিল চলতো না, সেখানে 5 তলা বিল্ডিং, পাতার পাশের যে প্রতিবেশী, সেই জন্যই তো মনের মধ্যে এই বক্তব্যগুলো দিয়েই বিএনপি থেকে বহু লোক পদত্যাগ করছে গত 2 দিনে। কি যে রাজনীতি পদত্যাগ করেছে, এটা সোশ্যাল মিডিয়া, এটা সত্যতা কতটুকু আছে না পত্রিকার বিষয়। কোন পত্রিকা আছে? এক সোশ্যাল মিডিয়া ছাড়া কোথাও নাই। না আছে, আমি আজকে প্রথম আলো সহ দেখবে বেশ কয়েকটি পত্রিকা এই নিউজ ছাপাচ্ছে। আমার মনে হয় একটু ভিন্ন প্রসঙ্গে আমরা একটু যাই। আছে আমার একটু ভিন্ন প্রসঙ্গে যাই। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাক, আপনি এই বিষয়ে একটু কথা বলেন, তারপরে আমি একটু ভিন্ন বিষয়ে বলি। এই যে কথাটি বলছে, একটা ন্যারেটিভ, যে কথাটা উনি বললো যে দেখেন ঘুষের প্রবণতা কেমনে হয়, একটা সিম্পল লজিক। পাশাপাশি 4টা ফ্ল্যাট আছে, মানে অ্যাপার্টমেন্ট, 4টা দরজা এক জায়গায়, এর ভিতরে 2 জন আছে একই অফিসে চাকরি করে। একজনের পোলাপানে দেখে যে ওই ঘরে যে রাজকীয় জীবন, তার বাপ ঘরে এটা নাই। বলে যে বাবা তোমার একই চাকরি করো, একই অফিসে, মানে একই মন্ত্রণালয়ে, স্ট্যাটাস সেম, তার অবস্থা এরকম কেন, তোমার অবস্থা এরকম কেন? এই প্রভোগ করতে করতে সে ডিপ্রাইভ হইতে হইতে সে তার আইডিওলজি বিকায় দিয়া একসময় ঘুষ খাওয়া শুরু করছে, কারণ পাশের লোকটার এই অবস্থা। এখন ওনার বক্তব্যে মনে হইতেছে আওয়ামী লীগ দীর্ঘ 15 বছর যাচ্ছে তাইভাবে রাজত্ব করছে, লুট করছে, এবং সেইটা দেখে তাদের লোকজনের ভিতরে সামগ্রিকভাবে মোশাররফ সাহেবের হয় নাই, আমি লিখে দিতে পারি, কারণ ওনার সাথে বহু টকশো আমি করছি, ওনার বাড়ির যে আমার দেখা লাগবে না, কিন্তু ওনার বক্তব্য ওনাদের আর কত। সুতরাং যেখানে আওয়ামী লীগের লোকজন অ্যাপার্টমেন্ট করছে, এখন তাদের কিছু লোকজন করতেছে, করো বাবা, অসুবিধা নাই। কারণ বাংলাদেশে আমি
আমার দেখা দুইটা বড় দল, পরীক্ষিত বড় দলের যারা আছে, রাস্তায় যদি মিছিল করে 150 লাইন হয়, তার প্রথম 20টা লাইনে 5 কুড়ি 100 বা 8 12 96 জন লোক বা 10 12 120 জন লোক, তারপরে এগুলো ভোটারও না, কিচ্ছু না, এটা গয়রহ। পরে যখন আবার আরেক দল ক্ষমতা আসে, ওই গয়রহগুলো ওর সাথে অ্যাড হয়। এই যে সামনের লোকগুলা, তার ভিতরে 8.85% বেকার, বাংলা পলিটিক্যাল। হাউ দে সার্ভাইভ? কিভাবে সার্ভাইভ করে? যদি বলেন আপনি কোথায়, আমরা দেখি না যে লোকটা রাজনীতি করতে, আমি দেখি না, অফকোর্স আমি দেখি। সার্ভাইভ করে কিভাবে? আপনার সার্ভাইভালের ওয়ে যদি এই রাজনীতি হয়, সেই রাজনীতি আমরা চাই না এই দেশে। আর আপনি কাজ করবেন, আপনি চাকরি করবেন, মুদি দোকানদারি করেন, চাকরিটাই করেন, আপনি রাজনীতি করবেন ওইভাবে। আজকে এমপি হইতে চায় কেন? শুধু টাকার জন্যে। এমপি আপনার ইয়ের সাথে কথা বলে, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ডাইকাই না, এই নিয়ে বিল দেন না কেন? এটা কি তার কাজ? তার কাজ আইন প্রণয়ন করা। যদি আপনার টাকা ইনকাম করতে হয়, উপজেলা চেয়ারম্যান হন। আপনি মতো লোক জাস্ট অযোগ্য এমপি হওয়ার জন্য। আপনি তো এমপির মর্যাদাই বুঝেন না। না, কিন্তু এই ধারাবাহিকতা কিন্তু আজকে হয় নাই, যেটি এবিএম মোশাররফ হোসেন বলেছে। এই ধারাবাহিকতা তো বিএনপিকে টানতে হচ্ছে। আমি তো না করতেছি না, আমার কথা হলো যে আমরা আপনাদের ভিতর থেকে এটার একটা পরিবর্তন দেখতে চাই। যে না না না, রাজাক ভাই যে কেন বলছে এই পরিবর্তনের জন্যই আপনি বিএনপি রাষ্ট্রমেলা যদি আপনি দেখেন, আমি সেটাই একটা পরিবর্তন তার সিস্টেমের ব্যাপার। না না না, আপনি সিস্টেম ইন্ট্রোডিউস না করতে পারলে পরিবর্তন হবে না। বলতেছি এই পরিবর্তনের কিছু সিম্পটম লাগবে। আমি একটু বলি, ভুলে দেবো, বলি আপনি নির্বাচন চাইতেছে বিএনপি বা যারা গণতান্ত্রিক দল, তারা চাইবে, কোনো অপরাধ না নির্বাচন চাওয়া। কিন্তু আপনাকে নির্বাচনটা কে দিবে? আওয়ামী লীগের সময় যারা ভোট দিছে ডিসিএসপি, তারাই তো আছে এখনো, সেই লোকগুলোই তো আছে। সেই লোকগুলোর উপরে তখন আপনার আস্থা ছিল না, লেভেল প্লেইং ফিল্ড নিয়ে। এখন আস্থা কেন? এখন যে সরকারে একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে। না না না, আগে সরকার কারা ছিল? একটা জুলুমবাজ সরকার ছিল। আমি বলতেছি জুলুমবাজ সরকার তো। কিন্তু এই যে যারা এখন আছে প্রশাসনে, তারা ভাবতেছে কি? তারা ভাবতেছে যদি কালকে তারা ক্ষমতায় যায়, সুতরাং প্রশাসন কিন্তু তাদেরকে কিছু কেয়ার করে, গল্প যতই করুক। কেন কেয়ার করে? কে জানে বাবা কে কখন মেয়র হয়ে আসে, কারণ এ তো একটা টেম্পোরারি সরকার, সুতরাং একজন কেয়ার করতেছে। এখন আমার প্রশ্নটা সেখানে না, আমার প্রশ্ন হচ্ছে যে এখানে নির্বাচন হইলে কারা ক্ষমতায় যাবে আমরা জানি আপাতত, এটা নিয়ে কোনো তর্ক নাই, মোটামুটি তর্ক নাই। কেন? যে তারা জানে তাদের এত পরিমাণ বড় তারা, সুতরাং এটা ক্ষয় হয়ে আস্তে আস্তে ফেব্রুয়ারি পর্যন্ত গেলেও বিজয় লাভ করবে। কিন্তু বাটে পড়বে কারা? যারা সংস্কার চাইতেছে, সংস্কার বিচার তারপরে নির্বাচন, তারা বাটে পড়বে। কেন? তাদেরকে এরা একসেপ্ট করে নাই, আমরা দেখতেছি গত দীর্ঘদিন ধরে। যেহেতু তারা একসেপ্ট করে নাই, আর তাদের সমস্ত অ্যাক্টিভিটিস পিছনে যে পুরনো সিস্টেম, তার বিরুদ্ধে তারা বাটে পড়বে। এখন তারা কি চায়? যদি সংস্কার আর বিচার হয়, তাহলে একটা নজির তৈরি হলো কি, যে না রে ভাই, পরিণতি হয়। পরিণতি হইলে তারপরে নির্বাচন হলেও তারা পাস করবে, কিন্তু ওরা তখন হাফ সাইরা বাজবে যে না, যেহেতু বিচার হয়েছে, তখন তারা সেফ থাকবে। না, বিচারের কথাও বিএনপি বলছে, সংস্কার। আমি একটু 30 সেকেন্ড শুনে আমি একটু বিরতি যাব। 30 সেকেন্ড। রাজাকি ভাই, এই পরিবর্তন কি তার চোখে দেখছেন না সে? এই যেমন তাদের মধ্যে তাদের যে বিচার অঙ্গনে আগে ছিল যে কোনো অ্যাডভোকেটের, সে তো অ্যাডভোকেট, 10 বছর যদি আপনি হাইকোর্টে প্র্যাকটিস করেন, আপনি বিচারপতি হতে পারবেন। এই তো কোয়ালিটি। 12 বছর 10 বছর এইটা কোয়ালিটি। এখন আপনারা এই যে বিচারক নিয়োগের কিছু নীতিমালা পরিবর্তন করেছেন না, যে কোনো লোককে এখন বিচারপতি হওয়ার সেই যোগ্যতা রাখে আগে যেভাবে পেরেছে, এইটাই তো একটা পরিবর্তন, এইটাই তো একটা সংস্কার। এক, আপনি দেখেন আগে কি ছিল, আপনি এই যে দেখেন নুরুল হুদা সাহেব অথবা কাজী আবু আবুল সাহেব যে আজকে গ্রেপ্তার হলেন, কেন হলেন? এবং তাদের বক্তব্য যদি আপনি কোর্টে আপনাদের সামনে যে বক্তব্যগুলো দিয়েছে, তারা কিন্তু দোষ স্বীকার করে নিয়েছে। কিন্তু তারা যদি মনে করতো যে না, এই অপকর্ম করার কারণে আমার একসময় শাস্তি হতে পারে, যার জন্য আমরা কি বলেছি, আমরা কি বলেছি, যে আপনি যে আইনগুলি আছে, আইনের পাশাপাশি আপনি যদি এই আইন পালনে ব্যর্থ হন, তাহলে প্রতিকার কি, সেই ব্যবস্থা এখানে ইন্ট্রোডিউস করতে হবে। নিশ্চয়ই একটু বিরতি নিয়ে ফিরবো, আবার আপনার কাছে ফিরবো। বুঝতে চায় না, কিন্তু আজকে একটা আপনারা দেখেন প্রতিবেশী একটা দেশ বাংলাদেশের এই পরিবর্তনটাকে কোনোভাবে কিন্তু মেনে নিতে পারছে না। সামগ্রিক দেশের মধ্যে জামাতের জন্য এখন দরজা বন্ধ কেন আপনাদের? না, জামাতের মধ্যে জামাত এমন কিছু জামাত, ধরেন জামাতের সাথে আমাদের একসময় আদর্শগত না, একটা নির্বাচনী জোট ছিল। মানে কি, ক্ষমতায় যাওয়ার জন্য যা করা দরকার তাই করছেন না? আপনি তখন গণতন্ত্র, আপনি দেখেন, আপনি একটা মানে দর্শককে যদি সরানোর জন্য অনেক সময় কিন্তু অনেক কিছু এক হতে হয়। তো এখন কি জামাত দস্যু
দস্যুরা সরাবেন এনসিপির সাথে? না না, আমরা এখন মনে করি আমাদের আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট শক্তিটা আমাদের সামনে নেই। সুতরাং আমরা মনে করি ন্যূনতম যাদের সাথে আমাদের ঐক্যমত সম্ভব আদর্শিকগতভাবে। এর আগে হয়েছিল কিভাবে জামাতের সাথে? নির্বাচনের জোট হয়েছে, হাসিনাকে আদর্শ ছিল না, কোন লক্ষ্য ছিল ক্ষমতায় যাব। সরাতে হলে তো আপনাকে সকল ছোট বড় শক্তিকে এক জায়গায় আনতে হবে, কিন্তু আমার সামনে তো ফ্যাসিস্ট সরকারটা এখন নাই। বরং আমার এখন দেশ পুনর্গঠন আমি কিভাবে করব, প্রাতিষ্ঠানিকগুলো যেগুলি ধ্বংস করে ফেলেছে কিভাবে সেগুলোকে আমি রিপেয়ার করবো, আমার সেই প্রশ্ন। সেখানে জামাতকে নিলে সমস্যা কোথায়? জামাতের এখানে কিছু কিছু ভূমিকা আপনি যে দেখেন, এখনো তারা মহান মুক্তিযুদ্ধকে স্বীকার করে না, এখনো তারা ৭১ নিয়ে অস্বীকার করছে। কোথায়? আমরা কিন্তু আজকে বলা হচ্ছে যে ৭১-এর ব্যাপারে তারা দুঃখ ভুল স্বীকার করুক, তারা কিন্তু করছে না। তারা তো করেছে ১৯৪৭ সাল থেকে এই পর্যন্ত যত। এবং আপনি একটা জিনিস দেখবেন, বাংলাদেশের যত পরিবর্তন হয়েছে, সেই ৪৭ সালে জামাত ইসলামী কিন্তু পাকিস্তান চায়নি না, সেই আলোচনা থাকুক। কিন্তু সেই আলোচনা যে জুলাই চার্টার যেটা, সেটাও তো আপনার সংবিধানের ভিতরে অন্তর্ভুক্ত করতে চাচ্ছেন না। আমরা চাই। কোথায়? আপনারা বলছেন এটা আর্কাইভে থাকবে, এটা একটা দলিল হবে, সেইভাবে থাকবে, কিন্তু সংবিধানের ভিতরে অন্তর্ভুক্ত করতে হবে, সেই জায়গাটা আপনাদের দ্বিমত আছে। অথচ এই দেশের সমস্ত লোক, আমি দলবিহীন জনগণ অ্যাটলিস্ট আমি গ্যারান্টি দিতে পারি যে এই জনগণগুলো দলের সাথে সম্পৃক্ত না, এদের প্রত্যেকে এটা চাচ্ছে। কি চাচ্ছে? যে এই জুলাই সনদ, জুলাই সালে কি চাচ্ছে? এটা জুলাই তাদের এই অবদানকে না, তাদের এই অবদানকে কোন রাজনৈতিক দল অস্বীকার করে না। এর সাথে যদি আপনি বলেন আমার সংবিধান নতুন করে লিখতে হবে, আপনি যদি বলেন আমার রাষ্ট্রীয় মূলনীতি চেঞ্জ করে দিতে হবে, আপনি যদি বলেন আমার সেকেন্ড রিপাবলিক করতে হবে, আপনি যদি বলেন আমার গণপরিষদ করতে হবে, আমি তো সেটা মেনে নেওয়ার মতো অবস্থা নেই। একটু শুনি, একটু শুনি করতে হবে। আমি জুলাই গণঅভ্যুত্থানের অবদানকে আমরা স্বীকৃতি দিতে রাজি আছি। দেখেন 1971, এই 1971 কি পাইছি আমরা? একটা ভূখণ্ড পাইছি, একটা স্বাধীন ভূখণ্ড আমরা স্বাধীন করছি। সেই ভূখণ্ডটাকে কেউ কেউ মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার পক্ষের চেতনা, এই দোহাই দিয়া পুরাটা জায়গা তাদের পৈতৃক সম্পত্তি মনে কইরা অকুপাই করে রাখছে, ডাইরেক্ট ইনডাইরেক্ট। সর্বশেষ টানা 16 বছর স্বৈরাচারী কায়দায় দখল করছে, 18 কোটি লোকরে বঞ্চিত করে, এবং সেই দখলদারকে উচ্ছেদ করছে এই জুলাই আন্দোলন। তো আপনার যে ভূখণ্ডটাকে 18 কোটি লোকের বঞ্চিত কইরা যারা অকুপাই করে রাখছিল, একটা পরিবারের দোহাই দিয়া, এবং তাদের কাছে মুক্তিযোদ্ধার চেতনাটা ছিল একটা ক্যাশ করা, এটা পুঁজি বানাইছে। মুক্তিযোদ্ধারে আদর্শে বিশ্বাসী ছিল না ওই দল, যারা বিশ্বাসী থাকে তাদের বক্তব্য এরকম হয় না, তাদের ক্যারেক্টার এরকম হয় না। তাকে স্মরণ হয়েছে, দখলদার স্মরণ হয়েছে। সেই দখলদার স্মরণের ক্ষেত্রে জুলাইয়ে ছাত্র হত্যা হয়েছে, আহত নিহত হয়েছে। আপনারাও দাবি করেন আপনারা এটার ভিতরে ছিলেন, এবং আপনাদের 427 জন লোক মারা গেছে। তো আপনার 427 জন লোক যদি জুলাই আন্দোলনে মারা যায় থাকে, সেই রক্ত আপনারা কিভাবে ভোলেন? সেটা কেন সংযুক্ত হবে না? কেন কে বলছে সংযুক্ত হবে না? সংবিধানে আমরা বলেছি 71-এর পর এই ভাই, আপনারা যেটা বলেছেন সেটা হলো জুলাই সনদটা আপনি চেয়েছেন, কিন্তু এটি সংবিধানে অন্তর্ভুক্ত করতে আপনারা নারাজ। আপনারা এইটা চান না কেন? না, এইটা হলো জানেন, আমার কথা হলো জুলাই এই গণ আন্দোলনটাকে, এটাকে কেউ কিন্তু অস্বীকার করছে না, স্বীকৃতি দিতে চাচ্ছে, কিন্তু সংকটটা তৈরি হচ্ছে অন্য জায়গায়। আপনি ওই জায়গাটা আমরা যাচ্ছেন না। যখন বলা হচ্ছে আমার নতুন করে সংবিধান লিখতে হবে, আমার রাষ্ট্রের মূলনীতি পরিবর্তন করে দিতে হবে, এই আলোচনা মূল সংকটটা এখানেই তৈরি হয়েছে। জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে আপনি চাচ্ছেন না। জুলাই সনদ বলতে আমরা যে জিনিসটা বুঝি, এদের স্বীকৃতি দেওয়া, এবং যদি কোনো দিন কোনো নেতিবাচক কোনো পরিস্থিতি তৈরি হয়, যাতে এই ঘটনা নিয়ে কোনো বিচারের সম্মুখীন করা না হয়। এইটাও ঘটনা। আমরা দলমত স্বীকৃতি দিব, আর আপনি যদি বলেন না, আপনাকে যদি আইনি তাদেরকে আপনি নিরাপত্তা না দেন, তাহলে ভবিষ্যৎ সংকট হতে পারে, সমস্যা হতে পারে। তো সেজন্য তো তারা এই সংস্কার বিচার চাইবি, সে তার হিসাবটা তারটা সে দেখবে না যে আপনার বিচার আপনার সব বাদ দিলেন। ওই কোন ছাত্র ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ান, আপনাদের সেটা আপনি কেন বাড়াচ্ছেন না? আপনাদের 427 জন যে লোক মারা গেল, সেইটা কি বলেন? ওই ছাত্র এনসিপি সব আমি বাদ দিলাম। আপনি গত 427 জন লোক মারা গেছে, তাদেরকে যদি আমরা সংবিধানে ঢুকাই যে এই লোকগুলা মারা গেছিল আন্দোলনের সময়, সেখানেও কি আপনাদের আপত্তি নেই? আছে, আপনারা বলেছেন, আপনি জানেন, তারপরে বলেন আছে।
এটা নিয়ে আমার জানা মতে আমার জানা মতে হলো যে মৌলিক চেঞ্জ আমি বলি এখন আমি বলি সেখানে আপনারা আবার এনসিপির সাথে আতাত করতে চাচ্ছেন। আতাত বলতে জামাতবাদ সে আসতে পারে কেন আমি বলি দুটো কারণে। এক নম্বর পিআর সিস্টেম কিন্তু এখনো থামে নাই, চলমান আছে, হবে কি হবে না সেটা সেকেন্ডারি। পিআর সিস্টেম আসলেই জামাত 40টা সিট পাবে, এনসিপিও পাবে মিনিমাম 40টা সিট। এনসিপি পাবে কেমনে সেটা বলি, নাহলে এনসিপি দল রেজিস্টার্ড হয় নাই। যেই দল নাবালকের দল, কেউ কাউন্টে রাখে না, মাথায় রাখে না। ওনাদের একজন বিশিষ্ট লোক আছে আইনজীবী, নাম বললাম না, যা বলে ভাষায় এলে সভ্য জগতে চলে না। আচ্ছা, সেই দল রেজিস্টার্ড হয় নাই, তার জন্য দরজা খোলা রাখছেন কেন? তাকে দিয়ে আপনার প্রথম চিন্তা করবেন পিআর সিস্টেমে যাইও না। আমার ধারণা কতগুলা সিট আপনি দিবেন গণতন্ত্রে। আপনি যদি গণতন্ত্রে বিশ্বাসী হন তাইলে আপনি সিট ছেড়ে দিবেন, যে ওইখানে আপনার প্রার্থী দিবেন না, আপনার লোকদেরকে বলবেন ওরে ভোট দাও। এটা কি গণতন্ত্র হইল? আপনার লোক, আপনার দলের লোক সেখানে ওনাকে দাঁড়া করাই দিয়ে বলবেন যে ওইখানে আমাদের প্রার্থী থাকবে না দলীয়, তারে ভোট দিও। এইটা কি গণতন্ত্র হইল? কিন্তু নির্বাচনী সমঝোতা হইল তো এইভাবেই হয়। নো, আপনি গণতন্ত্র অতীত বাদ দেন, আমরা সামনের দিকের কথা বলছি। আগে জোট করার মানে তো আপনার আইডিওলজি বনে না। জোট হয় নির্বাচনের পরে, যদি সরকার গঠন আগে হইলে তো আমি তো আগে হয়েছে তো আমাদের দেশে, সব জায়গায় হচ্ছে এটা। আমি শেষ করতে দেন, কোথায় হয়েছে আগে জোট? কেন ভারতে হয়নি? ভারতে পরে হয়েছে নির্বাচনের পর। আমি বললাম তো এনডিএ ওদের ঠিক আছে, যেটা বিজেপির সাথে জোট, এটা অনেক আগে থেকে চলছে। ঠিক আছে, এনডিএ পরে হয়েছে, তারপরে এটা ধারাবাহিক চলছে। পাকিস্তান হয়নি, ভাই প্রথম হইছে পরে, কথাটা বোঝা যাচ্ছে না। পরে না, আপনি তাকে নিবেন কেন? আপনি তো আমরা চেঞ্জ করতে চাই। চেঞ্জ যদি করতে চান তাইলে আপনার দল ভোট দেবে আপনার মার্কারে বা আপনার প্রার্থীকে। সেখানে আপনি তৃতীয় একটা ব্যক্তিকে দাঁড়া করায় বলতেছেন যে আমাদের প্রার্থীর জায়গায় নাই দলীয়, তোমরা তারে ভোট দিও। সিস্টেম হইলো এনসিপি তো এইটা প্রত্যাখ্যান করে ফেলছে, এখন করে ফেলছে। এখন তারা জোট করতে চাচ্ছে কেন আমি জানি না। একটা হইতে পারে পিআর সিস্টেম অ্যাভয়েড করবে, সেখানে এনসিপির একটা রোল আছে, তার প্রেসারে অনেক কিছু হবে, মুখে গল্প যতই করুক। আবার তাদের ডিমেরিটস কোনটা আছে? এনসিপি যদি কয় যে হ্যাঁ ঠিক আছে তোমার সাথে থাকবো, তুমি আমার জুলাই চার্টার অন্তর্ভুক্ত করো, মানে প্রত্যেকই একে অপরের না, এত বিষয়টা তো সহজ না। কিন্তু নিন দিলে পিন দিতে হয়, একটা কথা আছে। এই যে নিন দিলেন 11 মাস ধরে, এখন আপনার পুরাতন বন্ধু জামাতকে একেবারে ছিটে ফালাই দিলেন। আমার কিন্তু কিছু আসে যায় না, আমি আপনাদের ইতিহাসটা বলতেছি। সেই জামাতকে আপনি বললেন দরকার নাই, আর আজকে আপনি এখন এনসিপি, যারা এখন পর্যন্ত রেজিস্ট্রেশন হয় নাই, আপনারা এবং তার কোনো লোক নাই, কিচ্ছু নাই, তার জন্য আপনাদের দরজা খোলা। এটা তো আমার কাছে মানে আমি যদি কালকে ভোট দিতে যাই ফর এক্সাম্পল, আমি কিন্তু প্রথম দেখব এই স্বৈরাচারের নির্যাতন সবচেয়ে বেশি ভিকটিম আপনারা বলেন যে গত 16 বছর আমরা নির্যাতিত হইছি। আপনি কি মনে করেন? আরে আমি বলতেছি তো আপনারা নির্যাতিত হয়েছেন বলে আমি মনে করি আমিও নির্যাতিত, কারণ আপনি জনগণের অংশ। তো সেখানে আপনারা নির্যাতিত হওয়ার পরেও যদি জুলাইকে ইনসার্ট না করেন সংবিধান, তো আমি যখন ভোট দিতে যাব আমি তো তখন ভাববো যে জুলাইকে কারা অবহেলা করছে, জুলাইকে কারা ইনসার্ট করে না, এটা তো আমার ভিতরে দানা বাঁধবে। যেভাবে বিএনপিকে একটা নেগেটিভ দিকে আমি বলছি, আজকে এই জুলাই গণ অভ্যুত্থানকে স্বীকার করছে বলেই তো আজকে পরিবর্তনগুলো আজকে হচ্ছে। গণ অভ্যুত্থানকে স্বীকার করেছেন, কিন্তু গণ অভ্যুত্থান আজকে যে এই যে নানা পরিবর্তনগুলি হচ্ছে, এটা কেন জুলাই অভ্যুত্থানের চেতনারই একটা অংশ, যে আগামী দিনে আমরা বৈষম্যমূলক একটি বাংলাদেশ চাই, একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই, যেখানে যেখানে আমাদের সংবিধান বাংলাদেশগুলোকে যেখানে ওরা ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছিল ফ্যাসিস্ট হাসিনা, সেই জায়গা থেকে বাংলাদেশে বের করে নিয়ে আসা। তো এইটাকে আপনি কি জুলাই চেতনার স্পিরিট বলবেন না? আপনি না, জুলাইয়ের চেতনা বা স্পিরিটের জন্য এই মানে বিষয়ে কোনো কথা নাই, কিন্তু যেটি মূল বিষয় আসছে জুলাই সনদকে, জুলাই চার্টারকে সংবিধানের অংশ করা, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই জায়গায় আপনি কিন্তু ভেটো দিয়ে রেখেছেন। আর আপনি টকশোতে এসে আলোচনায় বক্তব্যে জুলাইয়ের চেতনার কথা বলছেন। সাংঘর্ষিক না, সাংঘর্ষিক না। এটা কেন সাংঘর্ষিক না? এই কারণে এখানে জুলাই আবার তাদেরকে আবার বলতেছেন যে আমার জন্য দরজা খোলা। তারা তো একটা রাজনৈতিক দল হয়েছে এখন। নিশ্চয়ই আপনি যদি বৈষম্য বিরোধী, আমার মানে আপনি যদি এখন বাংলাদেশে একটা জরিপ করেন বা মতামত নেন মানুষের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে জনপ্রিয়তা ছিল, যখন এনসিপি তৈরি হয়েছে, তো সেই জনপ্রিয়তার ধারে কাছে তারা আছে। অনেক মানুষ
তখন তাদের কাছে শুধু আমরা মানুষ না, তাদের সাথে যারা আন্দোলন করেছে তারাও কিন্তু বিরাট অংশ। তারা নিতেছেন কেন? সেটা রাজনৈতিক একটা কৌশল। আমি একটু বলি, আচ্ছা আপনি যদি বলি এই জমিটা আপনি দিয়ে দিলাম, আপনি কি করবেন? কোনটা? ভাই একটু লিখে দেন, একটা দলিল দেন, আমি মুখে কইলাম, আপনি নেবেন? রাজি হইবেন? দুই ধরনের হইতে পারে, আপনি তার ভিডিও হইতে পারেন, আর আপনি নেবেন কিনা দলিল নিতে পারেন। আপনি কিছু টাকা পয়সাও দিলেন, কথার কথা ইম্পর্টেন্ট, দলিল তো খুবই ইম্পর্টেন্ট, দলিল নিতে হবে। তা না হইলে বঙ্গবন্ধুরে আমি কেন বলছি কথাটা, আমার কিচ্ছু আসে যায় না। বঙ্গবন্ধু ব্যক্তি অমুক তমুক, কাউকে আমি অশ্রদ্ধা করে বলছি না। তাকে জাতীয় কি বলে, জাতির পিতার স্বীকৃতি কে দিছে ফাইনালি? সংবিধান, আদালত না। কোথায় আদালত দিল? আদালত তো অনেক পরে, আগে তো সংবিধানে, হ্যাঁ সংবিধানে গড়াইছে, তারপরে কিন্তু আদালত লাগছে। তার মানে লাগে, এইটা আপনি এইটা যদি ডিনাই, আমি কিন্তু আবারও বলছি, আমি যখন ভোট দিতে যাব আমি দেখব আমার জুলাই আন্দোলনে কত ভাই আমার মারা গেছে, কত লোক আয়না ঘরে ছিল, যেই আয়নাঘরটাকে দমাইছে তারা জুলাই আন্দোলন দিয়ে, সেই আয়নাঘর ক্রস ফায়ার, শাপলা চত্বর হত্যা, বিডিআর হত্যা, গুম খুন, এইগুলারে দমাইছে যারা, সেই জুলাই আন্দোলন, তাদের স্বীকৃতি যদি আমরা না দেখি, ন্যাচারালি আমার কাছে একটা কোশ্চেন আসবে, আমার কাছে 5 জনে জিজ্ঞেস করবে, ভাই কাকে ভোট দিব? আচ্ছা।